Subscribe to my official channel. Press the bell icon, watch videos, and hit the like button. Hello, students. Welcome to my official channel. আজকে অ্যানথ্রোপোলজি যে বিষয়ে আলোচনা করব বিষয়টি হলো colonialism and development of anthropology in India. ভারতবর্ষে অ্যানথ্রোপোলজির বিকাশ এবং তার সাথে ব্রিটিশ ঔপনিবেশিকতার কি সম্পর্ক, মূলত সেই বিষয়টি আমরা আলোচনা করব। প্রথমেই বলি যে হোয়াট ইজ কলোনিয়ালিজম, ঔপনিবেশিকতা কি? যখন কোনো জাতি অর্থনৈতিক লাভের জন্য অন্য কোনো জাতিকে নিয়ন্ত্রণ করে, তখন আমরা তাকে ঔপনিবেশিকতা বলে থাকি। যেমন ইংল্যান্ড ভারতবর্ষে ঔপনিবেশিকতা প্রতিষ্ঠা করেছিল প্রায় 200 বছর, এবং ইউরোপীয় ঔপনিবেশিকতা প্রায় সারা পৃথিবী জুড়ে সেটা বিস্তৃত হয়েছিল। সময়টা ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ থেকে প্রায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত। এরপর আমরা যে পয়েন্টটি বলবো, কলোনিয়ালিজম অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। এই কলোনিয়ালিজমের সাথে শিল্প বিপ্লব, ইউরোপের শিল্প বিপ্লবের একটা সম্পর্ক রয়েছে। কেননা এই শিল্প বিপ্লব নতুন সাম্রাজ্যবাদের একটি শক্তি হিসাবে কার্যকরী হয়েছিল। শুধু ইউরোপের বিস্তার নয়, ইউরোপীয় ঔপনিবেশিকতাকে সারা পৃথিবী জুড়ে প্রতিষ্ঠার ক্ষেত্রে শিল্প বিপ্লব বা ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন একটা বড় ভূমিকা পালন করেছে। ব্যাকগ্রাউন্ড অফ ব্রিটিশ কলোনিয়ালিজম। কিভাবে বা ব্রিটিশ কলোনিয়ালিজমের প্রেক্ষাপটটা কি ছিল, সেটা বলতে গিয়ে বলতে হয় ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, ইউরোপে যখন শিল্প বিপ্লব ঘটল, এর ফলে উৎপাদন একটা নতুন মাত্রা পেল। এর ফলে ইউরোপীয় কোম্পানিগুলো বিভিন্ন দেশে তাদের এজেন্ট ছড়িয়ে দিল, বিশেষ করে আফ্রিকা এবং পূর্ব এশিয়ার দেশগুলিতে তাদের এজেন্টদের ছড়িয়ে দিল তাদের উৎপাদিত পণ্যের বাজার ধরার লক্ষ্যে এবং কাঁচা মাল সংগ্রহের জন্য। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এরকমই একটি এজেন্ট, যারা ভারতবর্ষে তাদের ব্যবসা করতে এসেছিল, এবং পরবর্তীকালে বা বলা যেতে পারে এদের প্রবেশ ব্রিটিশ কলোনিয়ালিজম প্রতিষ্ঠার ক্ষেত্রে একটা বড় ভূমিকা নিয়েছিল। এবং
তারা এটা উপলব্ধি করেছিল যে যদি তাদের ব্যবসা তথা ঔপনিবেশিকতা প্রতিষ্ঠা করতে হয়, তাহলে এদেশের মানুষের জীবনযাত্রা, সংস্কৃতি, সেগুলো সম্পর্কে সঠিকভাবে তাদের উপলব্ধি করতে হবে, জানতে হবে, তাদের সাথে সঠিক বন্ধুত্ব প্রতিষ্ঠা করতে হবে, না হলে সেটা কখনোই সম্ভব নয়। এরপরেই তাহলে আসছে যে আর্লি ফেজ অফ ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশন। হ্যাঁ, ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্য প্রতিষ্ঠার এবং তাদের প্রশাসনিক কাজকর্ম প্রতিষ্ঠার ক্ষেত্রে একটা ঐতিহাসিক ঘটনা এটা বলা যেতে পারে। এবং ব্রিটিশরা, ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেটররা তাদের প্রশাসনিক কাজকর্ম করতে গিয়ে প্রতি পদক্ষেপে তারা উপলব্ধি করতে পেরেছিল যে এদেশের মানুষের সংস্কৃতি, জীবনযাত্রা, ধর্মীয় চিন্তাভাবনা, আচার অনুষ্ঠান, এই বিষয়গুলো যদি সঠিকভাবে তারা উপলব্ধি করতে না পারে, বুঝতে না পারে, তাহলে কিন্তু এদেশের মানুষের সাথে যেমন সখ্যতা প্রতিষ্ঠা করা যাবে না, তেমনি প্রশাসনিক কাজকর্ম করাও মসৃণভাবে সেই প্রশাসনিক কাজকর্ম করাও সম্ভব হবে না। এই কারণে লন্ডনের কর্তা ব্যক্তিদের সাথে তারা আলাপ আলোচনার মধ্যে দিয়ে এদেশে ঔপনিবেশিকতার প্রতিষ্ঠার ক্ষেত্রে, প্রশাসনিক কাজকর্ম চালানোর ক্ষেত্রে কিভাবে অগ্রসর হওয়া যায় সে বিষয়ে তারা চিন্তা ভাবনা করেছিল। এবং সেই চিন্তা ভাবনা করেই যখন এদেশে প্রশাসকদের পাঠানো হয়েছিল, সেই চিন্তা ভাবনার ফলশ্রুতি কার্যকরী হয়েছিল। আমরা আসব যে সেই ফেজটা কেমন ছিল, পরবর্তী আমরা পয়েন্টে সে বিষয়টা। এবারে আমরা যে বিষয়, যে পয়েন্টটি নিয়ে আলোচনা করব, অন দ্য ওয়ে টু এফেক্টিভ অ্যাডমিনিস্ট্রেশন। ব্রিটিশ প্রশাসকরা, গভর্নমেন্ট, ফলপ্রসূ প্রশাসনিক কাজকর্ম চালানোর জন্য কি কি পদক্ষেপ নিয়েছিল সে বিষয়টা বলবো। তারা যখন বুঝেছিল যে এদেশের মানুষের সাথে সখ্যতা প্রতিষ্ঠা করার জন্য এদেশের মানুষের সংস্কৃতি, জীবনযাত্রা এগুলো উপলব্ধি করতে হবে, তা না হলে সুষ্ঠু প্রশাসনিক কাজকর্ম চালানো সম্ভব নয়, সেই অনুযায়ী 1807 তারা, ব্রিটিশ গভর্নমেন্ট ঠিক করলো যে এদেশের জনগোষ্ঠীর পুঙ্খানুপুঙ্খ বিবরণ তারা কালেক্ট করবে, তারা সার্ভে করে সেই তথ্য সংগ্রহ করবে, যে তথ্যগুলি এদেশের প্রশাসনিক কাজকর্ম চালাতে যথেষ্ট সাহায্য করবে বলে তারা বুঝেছিল। সেই অনুযায়ী ফ্রান্সিস বুকানন নামে একজন প্রশাসককে দায়িত্ব দেওয়া হলো যে ভারতবর্ষের মানুষের বিভিন্ন তথ্য
নিতে হবে। সেই অনুযায়ী লন্ডন থেকে একাধিক অ্যাডমিনিস্ট্রেটরকে এদেশে পাঠানো হলো। হ্যাঁ, তাদের কিন্তু অ্যানথ্রোপোলজি ট্রেনিং দিয়ে এদেশে পাঠানো হয়েছিল। তারা ট্রেইন, তারা অ্যানথ্রোপোলজিস্ট নয়, কিন্তু অ্যানথ্রোপোলজি ট্রেনিং দিয়ে এদেশে পাঠানো হয়েছিল এবং তারা বিভিন্ন রিজিয়নে, ভারতবর্ষের বিভিন্ন রিজিয়নে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল এবং তাদের দায়িত্ব দেওয়া হলো যে মানে সংশ্লিষ্ট অঞ্চলগুলিতে যে সমস্ত জনগোষ্ঠী, ট্রাইবস, কাস্ট ইত্যাদি যারা রয়েছে, তাদের পুঙ্খানুপুঙ্খ বিবরণ সার্ভে করতে হবে এবং এই সংগৃহীত তথ্য মনোগ্রাফ, এবং মনোগ্রাফ বলতে যে ডিটেল ডেসক্রিপশন অফ এ পার্টিকুলার কমিউনিটি, সেটা মনোগ্রাফ আকারে ডকুমেন্টেশন করতে হবে, যেগুলো যে তথ্যের উপর ভিত্তি করে সংশ্লিষ্ট অঞ্চলগুলোতে ডেভেলপমেন্টাল কাজকর্ম হবে। এভাবে যাতে সুষ্ঠুভাবে প্রশাসনিক কাজকর্ম চালানো যায়, তারই লক্ষ্যে এই মনোগ্রাফ তথা সার্ভে করা, এবং সেটা কিন্তু খুব ফলপ্রসূ হয়েছিল। এবং আমরা বলতে পারি যে এই যে অ্যানথ্রোপোলজিক্যাল ট্রেইনড অ্যাডমিনিস্ট্রেটর, এদেরকে আমরা অ্যাডমিনিস্ট্রেটর কাম অ্যানথ্রোপোলজিস্ট বলতে পারি, এবং প্রথম দিকে যারা এসেছিলেন, প্রথম ফেজে যারা এসেছিলেন, তাদের মধ্যে ফ্রান্সিস বুকাননের নাম তো বললাম, রিজলে, হারবার্টিস রিজলে, ইভারসন, গিয়ারসন, ডাল্টন, ওমেলে, হাটন, এরকম প্রখ্যাত অ্যাডমিনিস্ট্রেটর কাম অ্যানথ্রোপোলজিস্টরা এসেছিলেন এবং তারা সেই কাজকর্মগুলো সুচারুরূপে সম্পন্ন করেছিলেন। বিভিন্ন রিজিয়নে এরা দায়িত্বে ছিলেন এবং আমরা পরবর্তীতে দেখব যে এই ঔপনিবেশিক পিরিয়ডে এই যে কাজকর্মগুলো হলো এবং যেগুলোর বিভিন্ন ডকুমেন্টস রয়েছে, বই আকারে রয়েছে, আমরা সেগুলো পরবর্তী পয়েন্টে আলোচনা করব, দেখব। তার আগে বলি, এখানে যারা বিভিন্ন রয়েছেন তার মধ্যে অন্যতম হারবার্টিস রিজলে। এই হারবার্টিস রিজলে আমাদের ভারতবর্ষের ইস্টার্ন রিজিয়ন, অর্থাৎ কিনা আজকের যে ওয়েস্ট বেঙ্গল, বিহার, তখন বিহারই ছিল, ঝাড়খণ্ড তো হয়নি, বিহার, উড়িষ্যা, এই রিজিয়নটা দায়িত্বে ছিলেন হারবার্টিস রিজলে। এবং তিনি যে মনোগ্রাফ বা ডকুমেন্টস করেছিলেন সেটি হলো ট্রাইবস অ্যান্ড কাস্টস অফ বেঙ্গল, 1891। এটা আমরা পরবর্তী একটা ডকুমেন্টস যেগুলো হয়েছিল তার একটা লিস্ট পরবর্তী পয়েন্টে আমি আলোচনা করব, তারা কোথায় ছিলেন, কি কাজ করেছিলেন ইত্যাদি। অ্যানথ্রোপোলজিক্যাল রিসার্চ ডিউরিং কলোনিয়ালিজম। আমরা আগেই আলোচনা করলাম যে অ্যানথ্রোপোলজির অ্যাপ্লিকেশন বা অ্যানথ্রোপোলজিক্যাল স্টাডি প্রশাসনিক ক্ষেত্রে তার প্রয়োগের জন্য কিভাবে ব্রিটিশ প্রশাসকরা আগ্রহ দেখিয়েছিলেন বা
বিভিন্ন মনোগ্রাফ তৈরিতে লিপ্ত হয়েছিলেন, আমরা আলোচনা করেছি। সেই জায়গাগুলো একটু সংক্ষিপ্তভাবে আমরা দেখে নিতে চাই। মোটামুটি আমরা 1873 থেকে 1920-র মধ্যে যে কাজগুলো হয়েছিল সেগুলো অ্যানথ্রোপোলজির বিকাশের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা মাইলস্টোন বলা যেতে পারে। আমরা দেখে নিই সেই উল্লেখযোগ্য কাজগুলো। অনেক কাজ হয়েছিল, তার মধ্যে আমরা উল্লেখযোগ্য কয়েকটি কাজের কথা বলি। প্রথম যে কাজটি আমরা বলতে পারি সেটা 1873 ডেসক্রিপটিভ এথনোলজি অফ বেঙ্গল by Dalton. Next, primitive tribes of Nilgiri Hills. এটাও 1873 ক্রিক। নেক্সট, হিন্দু ট্রাইবস অ্যান্ড কাস্টস, শিরিং 1881। ট্রাইবস অ্যান্ড কাস্টস অফ রাজস্থান, শিরিং 1881। ওয়াইল্ড ট্রাইবস অফ ইন্ডিয়া, রাউনি 1882। Castes and Tribes of Bengal, Grizzly 1891। Tribes and Castes of Northwestern India, Crooks 1896। Tribes and Castes, Thurston 1909। থার্স্টন 1909 আগে অবশ্য একটা কাজ হয়েছিল, ট্রাইবস অ্যান্ড কাস্ট অফ নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়া বাই ক্রুকস 1901। ট্রাইবস অফ ব্রহ্মপুত্র ভ্যালি, এটা করেছিলেন ওয়ার্ডলার 1901। ট্রাইবস অ্যান্ড কাস্ট অফ ইন্ডিয়া, থার্স্টন 1909। ট্রাইবস অ্যান্ড কাস্ট অফ পাঞ্জাব, ইবেটসন। এগুলো ছিল সেই সময়কার উল্লেখযোগ্য কাজ। আমরা বুঝতে পারছি যে সারা ভারতবর্ষ জুড়েই বিভিন্ন রিজিয়নে যে সমস্ত অ্যাডমিনিস্ট্রেটররা ছিলেন তাদের নেতৃত্বে বিভিন্নভাবে অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে হয়েছে, সেগুলোই এখানে উল্লেখ করা হলো। এবারে তাহলে আমরা আমাদের যে আলোচনার বিষয়টা ছিল, যে টপিকটা ছিল, কলোনিয়ালিজম অ্যান্ড ডেভেলপমেন্ট অফ অ্যানথ্রোপোলজি ইন ইন্ডিয়া, তাতে আমরা দেখছি যে ব্রিটিশ কলোনিয়ালিজম বা ব্রিটিশ প্রশাসনিক কাজকর্ম চালাবার জন্য তারা যে সার্ভে করে ভারতবর্ষের জনগোষ্ঠী সম্পর্কিত তথ্য তারা যে সংগ্রহ করেছিলেন এবং সেগুলো ডেভেলপমেন্টাল কাজে তার প্রয়োগ ঘটিয়েছিলেন, সেই প্রেক্ষিতে বলা যেতে পারে ভারতবর্ষের অ্যানথ্রোপোলজি বিকাশের সঙ্গে ব্রিটিশ ঔপনিবেশিকতার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। শুধু তাই নয়, এই সময় যে কাজকর্মগুলো হয়েছিল সেই কাজকর্মগুলো পরবর্তীকালে গবেষকদের
বিভিন্নভাবে সাহায্য করেছিল, অনুপ্রাণিত করেছিল। অনেক উদাহরণ আছে। এ প্রসঙ্গে একটা কথা খুবই উল্লেখযোগ্য, খুব উল্লেখযোগ্য কাজও বটে, গবেষণা বটে। ভারতীয় নৃতাত্ত্বিক D.N. মজুমদার, তিনি 1938 সালে পিএইচডি করেছিলেন এবং তার যে কাজটি ছিল সেই কাজটি কিন্তু ট্রাইবদের উপর। উনি ছোটনাগপুর প্লেটু অঞ্চলে, এখন যেটা আমরা খানিকটা ঝাড়খণ্ডের মধ্যে পড়ে, সেখানে হো বলে একটি ট্রাইব আছে, তাদের উপর যে কাজটি করেছিলেন, টপিকটা ছিল এরকম: ইম্প্যাক্ট অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অন হো ট্রাইবস অফ ছোটনাগপুর প্লেটু। সুতরাং এটা এরকম অনেক উদাহরণ আছে। অ্যানথ্রোপোলজি পড়াশুনো না করেও, অর্থাৎ কিনা তথাকথিত যে আমরা কলেজ ইউনিভার্সিটি যে পড়া, আমি সেটার কথা বলছি, সেটা না করেও আমাদের প্রখ্যাত নৃতাত্ত্বিক, ভারতীয় নৃতত্ত্বের জনক বলা যেতে পারে, S.C. রয়, শরৎচন্দ্র রয়, তিনি কিন্তু যে কাজকর্মগুলো করেছিলেন সবই কিন্তু ট্রাইবের উপর ভিত্তি করে। প্রথম দিকে উনি যে কাজকর্মগুলো করেছিলেন সেটা কিন্তু সবই ট্রাইবের উপর। মুন্ডাস অ্যান্ড দেয়ার কান্ট্রিজ, বিখ্যাত কাজ। এছাড়া ছোটনাগপুর প্লেটুর আরো যে বিভিন্ন ট্রাইব ছিল তাদের উপরও তিনি মনোগ্রাফ তৈরি করেছিলেন, কারণ এই মনোগ্রাফই ছিল সেই সময়ের বা ব্রিটিশদের দেখানো যে কাজকর্মের ধারা, সেটাই অধিকাংশ ক্ষেত্রে সেই সময় অনুসৃত হতো। তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে ভারতীয় নৃতত্ত্বের বিকাশ সেক্ষেত্রে ঔপনিবেশিকতার সম্পর্ক অবশ্যই রয়েছে, এবং বলা যেতে পারে একটা ঘনিষ্ঠ সম্পর্কই রয়েছে। Subscribe to my official channel. Press the bell icon, watch videos and hit the like button.